বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। সুন্দরবন এলাকায় পানীয় জলের অভাব নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছে আশা এনজিও, যা বেঞ্জির দৃষ্টান্ত। নিরাপদ পানীয় জলের ঘাটতির বিষয়ে শুরু হয় প্রকল্প, যার লক্ষ্য হল দিনমজুর, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, পরিযায়ী শ্রমিক ইত্যাদি নিরাপদ পানীয় জল পাওয়ার নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে স্বাস্থ্য ও আর্থসামাজিক পরিস্থিতি উন্নতি ঘটানো। বসিরহাট মহকুমা 10টি ব্লকের অধীনে 40টি গ্রামে, যেখানে মূলত নিরাপদ পানীয় জলের সহজলভ্যতা ও প্রাপ্যতা নিয়ে সমস্যা রয়েছে। বছরে 6-7 মাস পানীয় জলের জন্য খুব কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দাদের। বিশেষ করে গ্রীষ্মকালে ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাওয়ার কারণে নলকূপগুলি অকেজো হয়ে পড়ে। এছাড়া অনেক জায়গায় পানীয় জলের আয়রন বা আর্সেনিকের আধিক্য দেখা যায়। প্রায় 2 বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এলাকার মানুষকে সচেতন করে চলেছে আশা এনজিও। এছাড়া লোকাল বিভিন্ন স্টেক হোল্ডারকেও এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সামিল করানো হচ্ছে। বিশ্বব্যাপী, জাতীয় এবং স্থানীয় প্রেক্ষাপটে সমস্যাটির সমালোচনা হওয়া দরকার। নিরাপদ পানীয় জলের অভাব একটি স্থানীয় সমস্যা নয়, বরং এটি একটি বিশ্বব্যাপী সমস্যা। আন্তর্জাতিক সংস্থা ও ভারতের জাতীয় সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই সমস্যাগুলির ওপর দৃষ্টি নিবদ্ধ করছে। এদিন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন আশা এনজিওর শীর্ষকর্তারা। শ্রী দিলীপ ব্যানার্জি আছেন, কিন্তু উনি আমাকে অলরেডি কি বলবো বলে দিয়েছেন কি মানে সমর্থন ওখান থেকে আছে, অনেক মূল্যবান তথ্য ওনা থেকে পাওয়া যাবে। উনি কিন্তু ঠিক আছে, আর আমরা একটা ছোট ভিডিও আমরা দেখে নেব, তো ওটা অনেক সুবিধা করবে আমাদের। এই যে স্কারসিটি অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার কীভাবে হেলথকে এফেক্ট করছে, আমাদের ম্যাডাম আছেন প্রফেসর করে, যদি উনি কিছু আপনারা সকলেই জানেন এবং আমার মনে হয় এই একটু জোরেই বলবেন না, এই ফিল্মটি থেকে একটা জিনিস পরিষ্কার যে জল শুধু যে ডাইরেক্টলি আমাদের শরীরের ক্ষতি করে তা না, ইনডাইরেক্টলিও তার নানানভাবে আমাদেরকে এফেক্ট করে। তো এবার জল থেকে কি কি অসুখ হতে পারে, জল বাহিত রোগ হতে পারে, জল কম থাকার কারণে যেসব রোগ হচ্ছে সেগুলো হতে পারে, এরকম নানা ধরনের রোগ হতে পারে। শুধু যে জল কম থাকলেই অসুখ হচ্ছে তা না, জল কম থাকলে তো আমরা দেখতেই পেলাম মানুষ স্নান করার জলের পরিমাণ কম পাচ্ছেন, মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যা যা করা দরকার, বাসনপত্র ধোয়া, হাত ধোয়া, এগুলোর সুযোগ কম পাচ্ছেন, পরিমাণ কম পাচ্ছেন। ফলে তার ফলে আমাদের যে সবচেয়ে বেশি হয়, ওনারা অ্যাবডোমিনাল ডিজিজেস বলছেন, আমি বলবো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজেস, অর্থাৎ পেট খারাপ, আন্ত্রিক, এইগুলো তো আমাদের সকলেরই জানা যেগুলো হয়ে থাকে। কিন্তু যেটা আমরা ভাবি না যে জল কম থাকলেও জলটাকে যদি ঠিকমতো ভাবে ব্যবহার না করা যায়, বিশেষ করে কম জল যেখানে আছে সেটাকে যদি ঠিকমতো ব্যবহার করা না যায়, যেটুকু বিশুদ্ধ জল আমরা পাচ্ছি সেটাও কিন্তু আমরা মানে ঠিকমতো ব্যবহার না করার ফলে সেটা খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমি এই ছবিটাতেই দেখছিলাম, ধরুন জলটাকে ওরা নিচ্ছে, বিশুদ্ধ জলই পাচ্ছে হয়তো, কিন্তু যে পাত্রটায় নিচ্ছে সেই পাত্রটা যদি ঠিকভাবে পরিষ্কার না হয়, বা পাত্রটার মধ্যে হাতটা ডুবিয়ে নিয়ে চলে গেল, সেই হাতটা হয়তো পরিষ্কার নয়, এর ফলে কিন্তু কিছু কিছু অর্গানিজম জলের মাধ্যমে গিয়ে আবার সেই ইনফেকশন করছে, বেশিরভাগই পেটের ইনফেকশন। অবশ্যই হাইজিন, মাংস ধোয়া, এগুলোও হয় না, তার ফলে তার থেকে কিছু কিছু অসুখ বিসুখ হয়। আবার মোস্টলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল নানা ধরনের ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ভাইরাস, এগুলো ইনফেক্ট করতে পারে। তাছাড়া যে জিনিসটা হয় যে জল যেখানেই দেখবেন কম পাওয়া যায়, সেখানে ছোট পরিমাণে জল জমেও থাকে এখানে সেখানে, কারণ সেটা অনেকটা নয়, শুকিয়ে গেছে, অল্প আছে, এই জায়গাগুলোতে কিন্তু নানা রকম ভেক্টরও বংশ বৃদ্ধি করে, কারণ সেগুলো থেকে আর কারণ নজর নেই, সেখানে লোকে বেশি যাচ্ছে না, ঝোপঝাড় হয়ে আছে, ময়লা ফেলা হচ্ছে, আদার পাদার যে জায়গাটা বলে আর কি, সেখানে কিন্তু জলও আছে, অল্প পরিমাণে আছে, শুকিয়ে গেছে আগের তুলনায়। সেইখানে মশা থেকে, মাছি থেকে, নানা রকম জিনিস
বংশ বৃদ্ধি করে, তার থেকে নানা রকম অসুখ হয়। সুতরাং সেগুলোও আমাদের সমস্যা। এবারে জল কৃমির রোগের সঙ্গেও তার ডাইরেক্ট না হোক ইনডাইরেক্ট সম্পর্ক আছে। হাত ভালো করে ধুচ্ছে না, তারপরে বাইরে যাচ্ছে, শৌচ ব্যবস্থা ভালো নয়, ভালো করে শৌচের পর হাত ধোয়া হচ্ছে না, এগুলোর ফলে অসুখ বিসুখ হচ্ছে। কিন্তু আমার মূলত বলবার জায়গাটা আরেকটা, এটা হচ্ছে যে এইটা তো হঠাৎ করে শুরু হয়নি, এটা একটা দীর্ঘ দিনের মানুষ হয়েছে, কত অসুবিধা হয়েছে, কত রকম ব্যবস্থাপনা করতে হয়েছে, এবং সবটাই টাকার ব্যাপার না। সুতরাং টাকাটা যে খাতে খরচা করবেন, যদি আমার কম লাগাতে পারি তাহলে অন্য জায়গায় বেশি ব্যয় হতে পারে। এই যে রেইন ওয়াটার হারভেস্টিং এর কথা বারবার বলা হয়, কিন্তু এখনো সেটা ততটা পপুলার হচ্ছে না, অথচ আমরা তো প্রচুর বর্ষা পাই, বৃষ্টি যখন তখন হচ্ছে, সেই জায়গাগুলো ভাবতে হবে। তারপরে বিকল্প টেকনোলজির কথাও ভাবতে হবে। এখন টাইম এসেছে যে ভাবতে হবে। আজকে যদি আয়রনের জন্য লোকেরা অমুক জল খাচ্ছেন না, তাহলে সেই একটা কম দামি কিট কি করে, এত বায়োটেকনোলজি অ্যাডভান্সড হচ্ছে, এত রকম প্রজেক্ট ছেলেরা স্কুল থেকে করছে, ছেলে মেয়েরা স্কুল কলেজ, তারপরেও তাদেরকে কেন বলা হচ্ছে না যে এইটার উপরে জোর দাও, কি করে সহজে তুমি ফিল্ডে আয়রন বার করে নিতে পারবে। আর্সেনিক নিয়ে অনেক কাজ হচ্ছে, হবেও হয়তো ভবিষ্যতে, কিন্তু এইগুলো ছোটখাটো জিনিস যেগুলোর উপর জোর দেওয়ার সময় এসেছে। রেইন ওয়াটার হারভেস্টিং এর কথা তো বলেছি, আগেকার দিনে দেখবেন গ্রামে আমরা যখন গেছি আমাদের অল্প বয়সে, তখন দেখতাম একটা বলতো খাবার জলের ক্ষতি থাকবে, ভিডিও এটা দেখবেন যাতে কাজটা আরো দ্রুত হয়। আমরা স্রেফ দিদির নজরে আনার জন্য এটা আমরা করছি। আর আমাদের গ্রাম অঞ্চলে কিভাবে কন্ট্রাক্টররা রিপোর্ট দিয়েছে আমরা জানি না, অনেক কাজ এখনো বাকি আছে, যে কাজগুলো এখনো সম্পূর্ণ হয়নি। এবং আমরা প্রত্যেকেই এটা জানি যে জল ছাড়া আমাদের জীবন অচল। এখন এই জলটা মানে তো যে কোনো জল হতে পারে না, পরিশুদ্ধ পানীয় জল আমরা সবসময় বলি। অর্থাৎ যে জল আমরা কাজ করতে গিয়ে যেটা দেখছিলাম, যে জলের ব্যবহার হচ্ছে ধরুন আর কি কাপড় কাচা থেকে, এবং এখনও আমরা আমাদের সাথে আর কি, আমি কলকাতায় থাকি এই মুহূর্তে, আমি পরিশুদ্ধ পানীয় জল পাচ্ছি। কিন্তু উত্তর চব্বিশ পরগনা যেখানে আমরা যে কাজটা করছি, আমরা উত্তর চব্বিশ পরগনা অনেকটা বড় জেলা, আমাদের পক্ষে পুরোটা জায়গা জুড়ে কাজ করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছিলাম একটা ছোট জায়গা, কিন্তু সেই ছোটটুকু বাঁচতে গিয়েও সেটাও অনেকটা বড় জায়গা আমাদের কাজের জন্য, আমরা যেভাবে কাজটা করি। তো কাজটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে যেভাবে মানুষ মানে সেটা হিসাবের বাইরে, আগামী দিনে উত্তর চব্বিশ পরগনার হারোয়ার আন্ডারে, বিনিকা থানার আন্ডারে মাছ চাষ, বিশেষ করে চিংড়ি জাতীয় চাষ আর হবে বলে আমার মনে হয় না। যদি একটা বিকল্প চিন্তা ভাবনা করেন যে জলটাকে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে, জলটা ওই পয়জনাস কাটিয়ে দিয়ে যাতে ভালো জল হয়, বিভিন্ন রকম এখন বৈজ্ঞানিক পদ্ধতি উঠেছে, সেগুলো যদি ব্যবহার হয় তাহলে আমাদের উত্তর চব্বিশ পরগনার মিরাঙ্গা থানা, হাড়োয়া থানা, সন্দেশখালী যারা চিংড়ি জাতীয় মাছের চাষ করেন, চাষটাও বাঁচবেন। আমার স্যার রজবালি আছেন, উনি এটাকে নিয়ে এর আগের বার অনেক প্রকার আন্দোলন করেছেন। তো এটাও তো এই জল সম্পর্কে মানে ওটাও জলের মধ্যে পড়ে। মাস থেকে কোনো কলের জল থাকে না, সেই সময় কলের জলের লেয়ার নাকি অনেক নিচে নেমে যায়। তো সেই সময় আমাদের জামের জল কিনে খেতে হয়। তো ঘরের বেটা ছেলেদের তো সেরকম কোনো কাজকর্ম নেই যে আমরা অত কেনা জল কিনে খেতে পারবো। ওই জামের জল কিনি, তো বেটা ছেলেরা যেহেতু কাজে যায় তাদেরকে তো বেশি বেশি জল খেতে দিতে হবে, তাই আমরা ঘরের মহিলারা, মেয়ে বাচ্চা যারা আছি তারা একটু কমই জল খায়, খেয়ে বেটা ছেলেদের জন্য একটু রেখে দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে যে জলগুলো হয় কলের জল, সেগুলো প্রচুর পরিমাণে আয়রন থাকে, আমরা ওগুলো খেলে আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হয়। আর এই একটা যে ট্যাঙ্কের জল, এখানে অনেকেই লোকে নিতে আসে, কিন্তু প্রত্যেকে তো নিতে পারে না। আধা ঘন্টার মতো টাইমে আমাদের দিয়ে দেয় এই জলগুলো, কিন্তু অনেকে পায়, অনেকে পায় না। আমাদের ফ্যামিলিতে 7 জন, 7-8 কলসি জল লাগে আমাদের। আর এই থেকে আয়লা করলে মানে আমাদের গ্রামের সমস্ত লোকজন এখানেই চাপ হয় জল নেওয়ার জন্য।
এবার জল লওয়ার জন্যই অনেকটা সময় কেটে যায় আমাদের। জল যা মানুষের প্রাথমিক অধিকার, তার বাণিজ্যিকীকরণ বেশ কিছু বছর ধরেই শুরু হয়েছে সুন্দরবন অঞ্চলে। জলের অপ্রতুলতার কারণে এখানকার মানুষ বাধ্য হচ্ছে বেসরকারি বাণিজ্যিক সংস্থাগুলোর থেকে চড়া দামে জল কিনতে। আমাদের এখানে খুব জলের কষ্ট। এই মাঘ ফাল্গুনের পরের থেকে আর জল পাওয়া যায়। অনেক সময় অনেক পুকুরেই জল থাকে না। আমাদের এইসব গাঢ় জলে গোসল করে বা সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম। শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল। আরও ইচ্ছা আছে 6টা লাগানো। যদি সংস্থান হয় তাহলে করব। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.